আমরা এত বড় মাফিয়া হয়ে আজ পর্যন্ত এটার পাশেও যেতে পারলাম না, আর তুই সামান্য পুরো কথা শেষ করতে পারলো না, তার আগেই তার মৃতদেহ মাটিতে পড়ে গেল। টাইগার বলল, এই এই আবালকে এখানে ঢুকতে দিল কে? শুধু শুধু সময় নষ্ট করলো। এই কে কোথায় আছিস? মালটারে নিয়ে যায় এখান থেকে। টাইগার বলল, দেখ তোদের সম্মান নিয়ে কথা বলতে চাইছিলাম, বাট পারলাম না। দেখ এই জায়গা আমার একে একে কখনো দখল করতে পারবো না, আর এটা দখল করতে গেলে আমাদের সবাইকে এক হতে হবে। আর একবার যদি দখল নিতে পারি তাহলে পুরো দেশ আমাদের শাসনে, তখন আর লুকিয়ে থাকতে হবে না, লুকিয়ে ব্যবসা করতে হবে না। কি বলিস সবাই? তখন একটা লোক বলে উঠল, দখল করার পরে আমরা শাসন করতে পারবো এটার কি গ্যারান্টি আছে? টাইগার বলল, আরে একটা বিভাগ একজনে চালাবে, দেখ এমনটা করতে পারলে একদিন অনেক দূর যেতে পারবো। এখন কি রাজি সবাই আমার সাথে? টাইগারের এমন কথা শুনে সেখানে থাকা মাফিয়ারা কিছুক্ষণ ভেবে বলল, আমরা রাজি, তবে জায়গাটার ভাগ হবে আমাদের সবার মাঝে। এই কথা শুনে টাইগার একটা মুচকি হাসি দিল, যার হাসিতে অনেক রহস্য। তারপর সে সবার সাথে হাত মিলিয়ে বলল, ওকে আমি রাজি। এতে সবাই খুশি হয়ে যে যার মতো রুম থেকে বের হয়ে চলে গেল। তখন টাইগারের একজন লোক তার কাছে এসে বলল, স্যার এই জায়গাটা বাংলাদেশের রাঙামাটি, এখানে এমন কি আছে যে সবাই এই জায়গার জন্য পাগল হয়ে আছে? টাইগার বলল, এই জায়গায় অমূল্য সম্পদ আছে, যেটা মাইনিং করে বের করলে আমার 14 গোষ্ঠী খেয়ে যেতে পারবে, কিন্তু আমার ওই জায়গা দখল করব না। ছেলেটি বলল, তাহলে বস আপনার উদ্দেশ্য কি? তার চেলার কথা শুনে টাইগার একটা হাসি দিয়ে বলে উঠল, সময় হলে বুঝতে পারবি। এটা বলে টাইগার চলে গেল, আর তার চেলা কিছু বুঝতে পারছে না। সকালবেলায় নিজাম চৌধুরী তার বাগানে হাঁটাহাঁটি করছিল, হঠাৎ সে একটা কিছু দেখে ভয়ে পিছনের দিকে পড়ে গেল, আর চিৎকার দিয়ে বলতে লাগলো, এই কে কোথায় আছিস, তাড়াতাড়ি এখানে আয়। নিজাম চৌধুরীর ডাক শুনে তার লোক সাথে সাথে হাজির হয়ে গেল, আর তাকে ধরে উঠাতে উঠাতে বলতে লাগলো, স্যার আপনি এইভাবে নিচে পড়ে আছেন কেন? আর কি হয়েছে, এমন ভাবে চিৎকার দিলেন কেন? নিজাম চৌধুরী বলল, একবার গাছের দিকে তাকা। তার কথা মতো সবাই গাছের দিকে তাকিয়ে সাথে সাথে ভয় পেয়ে পিছনে চলে গেল, কারণ তারা সবাই গাছের সাথে দুইটা ঝুলন্ত লাশ দেখতে পেল। আর ভয় পাওয়ার কারণ হলো তার গায়ে কোনো পোশাক নেই এবং পুরো শরীর কোপানোর চিহ্ন, হাত পায়ের রগ সব কাটা, সাথে চোখ দুটো উপড়ে নিয়েছে। আর তার থেকে বড় কথা, এই দুইটাই তাদের লোক। সবাই মিলে লাশ দুইটাকে নিচে নামানো হলো। তখন নিজাম চৌধুরী বলে উঠল, কিরে, এদের দুইজনকে আমি দায়িত্ব দিয়েছিলাম তারেকের খুনিকে সেটা বের করতে, এখন দেখি তারাই মরে গেল। স্যার আমার তো মনে হয় এইসব অন্য কেউর কাজ, পুলিশ এইভাবে মারতে পারবে না। নিজাম চৌধুরী বলল, তুই ঠিক বলছিস। স্যার এদের এখন কি করব? নিজাম চৌধুরী বলল, আমাদের সিক্রেট ল্যাবে নিয়ে যা। ওকে স্যার, এটা বলে কয়েকজন মিলে দুইটা লাশ নিয়ে যেতে লাগলো। আর নিজাম চৌধুরী ভাবতে লাগলো, কে আমাদের পিছনে রাখছে, এইভাবে কে একে একে আমাদের লোকজনকে মারতে পারে, তাকে এইসব ভাবছে। তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। ফোন বের করে দেখলো অচেনা নাম্বার, তারপরও কি মনে করে ধরতে ওপাশ থেকে বলে উঠলো, মনে মনে যতটুকু চিন্তা করেছিস ততটুকুতেই থাক, আর বাইরে ভুলেও চিন্তা করতে যাবি না, কারণ তোর চোখের সামনে দেখলি, আমাকে খোঁজার বা আমি কে জানার চেষ্টাও করিস না। আর হ্যাঁ, নাম্বার ট্র্যাক করতে ভুলেও যাবি না। এখনো সময় আছে, ভালো হয়ে যা, কারণ এই ভিলেন যখন ভিলেনগিরি শুরু করবে তখন পালাবার পথ খুঁজে পাবি না। আর প্রতিদিন সারপ্রাইজ পেতে অপেক্ষা করিস। গুড বাই। মুখের ঘামটা মুছে ফেলিস, দেখতে খারাপ লাগে। এটা বলে ফোন কাটতে নিজাম চৌধুরী ঘাম মুছতে মুছতে এই দিক ওই দিকে তাকাতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পারছে না। তখনই তার একটা লোক এসে বলল, স্যার কি হয়েছে, কাকে খোঁজেন? নিজাম চৌধুরী বলল, কই কিছু না। এটা বলে নিজাম তাড়াতাড়ি বাসায় ঢুকে পড়লো। এটা দেখে তার লোক কিছু বুঝতে পারছে না। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। তারপর কলেজে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। তখন তানিয়া দূর থেকে দেখলাম তার বান্ধবীদের সাথে আম গাছ তলায় মন খারাপ করে বসে আছে। এটা দেখে আমি উঠে এক দৌড়ে তানিয়ার সামনে গিয়ে বললাম, জানো কি হয়েছে তোমার, মন খারাপ কেন? কিন্তু তানিয়া কিছু বলছে না, তাই আমি আবারও বললাম, চুপ করে আছো কেন, কি হয়েছে বলো তানু, মন খারাপ কেন? তোমার মন খারাপ হলে আমার ভালো লাগে না। কিন্তু তানিয়া এখনো মাথা নিচু করে বসে আছে। এইবার রিমির দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে ভাবি? রিমিও দেখি মাথা নিচু করে বসে থাকলো। এইবার তাদের এমন ব্যবহারে আমার মনে খটকা লেগে গেল।
তাই আমি তানিয়ার থুতনিতে হাত দিয়ে মাথা উপরে তুলতেই দেখি তানিয়ার চোখে পানি। আমি তানিয়ার চোখে পানি দেখে নিজেকে সামলাতে পারছি না। আমার কেন জানি সহ্য হচ্ছে না। তাই আমি হাঁটু গেড়ে বসে তানিয়াকে বললাম, এই তানু, আমার কলিজা, তোমার কি হয়েছে? আমাকে বলো না, এইভাবে চুপ করে থেকো না। তোমার নীরবতা আমাকে কষ্ট দিচ্ছে। তোমার চোখের পানি আমাকে আঘাত করছে। কে তোমাকে বকা দিয়েছে? আমাকে একটিবার বলো, তারপর আমি কি করি দেখবা। তোমাকে বকা কষ্ট দেয়া কতটা অপরাধ। আমি এই কথা বলতেই হঠাৎ তানিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তানিয়ার এমন কান্না দেখে আমার বুকে মোচড় দিয়ে উঠল। তারপর তানিয়াকে গাছতলে বসিয়ে আমি রিমির হাত ধরে টেনে এক সাইডে নিয়ে আসলাম। তারপর বলতে লাগলাম, রিমি ভাবি, তুমি আমার বোনের মতো এবং তুমি ভালো করে জানো আমি তানিয়াকে কতটা ভালোবাসি। তাই বোন হয়ে এই ভাইকে মিথ্যা বলবা না। সত্যি করে বলো তানিয়ার কি হয়েছে। আমার এই কথা বলতে রিমি আপু আমাকে যেই কথা বলল সেই কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। রিমি আমাকে বলল, ভাইয়া, কাল বিকালে আপনাদের সাথে কথা বলার পর যখন আমরা বাড়ির দিকে হাঁটতে যাই, তখন কিছু দূর যেতেই রকি ও তার বন্ধুরা আমাদের আর তানিয়াকে বিরক্ত করে। আর তানিয়া এটা সহ্য করতে না পেরে রকিকে থাপ্পড় দিয়ে বলে, তোর মতো লুচ্চা গুন্ডাকে বিয়ে করতে আমার বয়ে গিয়েছে। নেক্সট টাইম আমার সামনে পড়বি না, কুত্তার বাচ্চা। এটা বলে তানিয়া আর আমি সেখান থেকে চলে আসি। আমি বললাম, তাহলে তানিয়া এমন মন খারাপ করে আছে কেন? রিমি বলল, ভাইয়া, ঘটনা এখানে শেষ হয়নি। আমি বললাম, মানে? রিমি বলল, মানে হলো আজ সকালে রকি ও তার দলবল নিয়ে তানিয়ার বাড়িতে চলে যায়। তারপর তাদের ধমক দিয়ে বললে, এই শ্বশুর মশাই, তোর মেয়েকে আমার পছন্দ হয়েছে, তোর মেয়েকে আমার লাগবে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর, তা না হলে তোর মেয়েকে উঠিয়ে নিয়ে যাব। রকির এমন কথা শুনে তানিয়া উপর থেকে দৌড়ে এসে রকির গালে আবার থাপ্পড় দিয়ে বললে, কুত্তার বাচ্চা, তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই? কাল রাস্তায় মারার পরও আবার চলে আসছিস বাড়িতে। তোকে বিয়ে করার চাইতে একটা ছাগলকে বিয়ে করা ভালো, কারণ ছাগলের একটা শিক্ষা আছে, কিন্তু তোর সেই শিক্ষাটাও নাই। তোর মতো চরিত্রহীন লম্পটকে কে বিয়ে করবে? এটা বলতেই রকি তানিয়ার হাত শক্ত করে ধরে তার কাছে টেনে নিয়ে বলে, তোকে ভালোবাসি বলে সহ্য করছি, কিন্তু আর না, যখন আমাকে চরিত্রহীন লম্পট বলে দিয়েছিস, তাহলে শোন, তোর মতো মেয়ে রোজ আমার বিছানা থেকে ওঠে, ওই ইচ্ছেতে না হলে জোর করে নিয়ে যায়। এখন তোকে বলছি, 2 দিনের মধ্যে যদি বিয়ের জন্য রাজি হোস, তা না হলে পরের দিন তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে ছাড়া বাসর করে ফেলবো। আর তখন দেখবো তোর এই হট সুন্দর ফিগারের কত দাম থাকে। তখন দেখবি তোর আশিক আবির তোর আশেপাশে আসবে না। এই প্রিন্সিপাল স্যার, 2 দিন টাইম। এটা বলে রকি হাসতে হাসতে চলে গেল। তখন তানিয়ার বাবা বলে উঠল, আমাদের এখান থেকে চলে যেতে হবে। এই রকির অনেক পাওয়ার, আমি চাই না আমার সামনে আমার মেয়ের ক্ষতি হোক। তানিয়া বলল, বাবা, তুমি এই সব কিছু বলছো সামান্য গুন্ডার জন্য আমরা পালিয়ে বেড়াবো? আঙ্কেল বলল, সামান্য গুন্ডা হলে তাকে ধরার সাহস এখানে কারণ নেই। তোর নিজের ইজ্জত বাঁচাতে হলেও আমাদের বা তোদের যেতে হবে এখান থেকে। এটা বলা শেষ করতে পারিনি আঙ্কেল, তখন আবার কোথা থেকে রকি এসে বলল, ভুলেও পালিয়ে যাওয়ার চেষ্টা করবি না, পালানোর চেষ্টা করলে তখনই তুলে নিয়ে যাব। এটা বলে রকি চলে গেল। আর তানিয়া ও তার বাবা মা সবাই সোফায় বসে পড়লো। তারপর তানিয়া নিজের মনকে বুঝিয়ে আমাকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে সব খুলে বলল। তারপর আমি তানিয়াকে বললাম, দেখ, যা হয়ে গিয়েছে তা তো গিয়েছে, সব ভুলে যা, সামনে কি হয় দেখ, কপালে যা হবার হবে। তারপর বুঝিয়ে সুঝিয়ে তাকে কলেজে নিয়ে আসলাম। বাকিটা আপনি দেখছেন ভাইয়া। এতক্ষণ আমি রিমি আমাকে কথাগুলো এক মনে বলছিল। রিমি বলা শেষ করে আমার দিকে তাকাতেই ভয় পেয়ে গেল। দেখলো আমার রাগে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। এইবার আমি সব শোনার পর তানিয়ার কাছে গিয়ে তানিয়ার হাত ধরে হাঁটতে লাগলাম। তানিয়া বলল, আবির, হাত ছাড়ো, ভালো লাগছে না। আমি বললাম, না, আমি হাত ছাড়বো না। তানিয়া বলল, দেখো আবির, ভালো হবে না কিন্তু, আমার ভালো লাগছে না, আমাকে একা থাকতে দাও। আমি বললাম, চুপ, একদম চুপ, একা পরেও থাকতে পারবি, এখন আমার সাথে চল। এটা বলে তানিয়ার হাত ধরে হাঁটতে লাগলাম। আমার এমন কাজ দেখে তানিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর রিমি আমাদের পিছনে পিছনে আসতে লাগলো। আমি তানিয়াকে নিয়ে আসার সময় আমার বন্ধুরা আসতে চাইলেও আমি আসতে মানা করেছি ইশারাতে। তানিয়াকে ডাইরেক্ট রকির আড্ডায় নিয়ে আসলাম। আমাকে ও তানিয়াকে দেখে বলল, আরে আরে দেখ, আমার ভালোবাসা নিয়ে আসছে। এটা বলে তার বন্ধু বান্ধব সবাই হাসতে লাগলো। হঠাৎ সবাই হাসা বন্ধ করে দিয়ে পাশে তাকিয়ে দেখে রকির মুখ দিয়ে রক্ত পড়ছে। আমি বললাম, কি রে, হাস, থেমে গেলি কেন? হাসতেছিস না কেন? জোরে চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে সবাই ভয়ে চুপসে গেল। আর তানিয়া আমার দিকে অবাক নয়নে তাকিয়ে থাকলো। রকি গালে হাত দিয়ে বলল, কি রে কুত্তার বাচ্চারা, তাকিয়ে দেখছিস কি, মার শালা রে। এটা বলতেই তার ছেলে পিলে সব আমাকে মারতে আসলে আমি একে একে সব ছেলেকে মেরে মাটিতে লুটিয়ে দিলাম।
তারপর সবাইকে মারা শেষ করে রকির দিকে গিয়ে তাকে বললাম, তোকে বেশি কিছু করলাম না, যদি বেশি উঠতে যাস তাহলে তোর পালা কুত্তাদের মতো যেমন করে মারছি তার থেকে বেশি মারবো তোকে। এটা বলে রকির কলার ধরে তানিয়ার সামনে নিয়ে গিয়ে বললাম, এই ছাগলের বাচ্চা মাপচা। রকি বলল, আবির তুই কিন্তু। আর কিছু বলতে দিলাম না, রকির মাথায় থাপ্পড় দিয়ে বললাম, শালা আগে মাপচা তারপর আমাকে ধমক দিস। রকি বলল, তানিয়া আমার ভুল হয়ে গিয়েছে। আমি বললাম, ওই তানিয়া কি? আপু বল। রকি বলল, আপু আমার ভুল হয়ে গিয়েছে, আর আপনার সাথে এমনটা করব না। আপনি কেন? কোনো মেয়ের সাথে এমন করব না। আমি বললাম, যা সুন্দর মতো তোর কুত্তাদের হাসপাতালে নিয়ে যা। এটা বলতে রকি বলল, সাবধানে থাকিস আবির। এই কথা শুনে আমি রকির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে সেইখান থেকে এসে বন্ধুদের কাছে চলে গেলাম। এইদিকে তানিয়া এতক্ষণ কি হলো কিছু বুঝতে পারছে না। সামান্য একটা ছেলে হয়ে রকি নামের গুন্ডাকে কিভাবে কি এইসব ভাবছে। তখনই রিমি তানিয়াকে ধাক্কা দিয়ে বলল, কিরে তানিয়া, এখানে দাঁড়িয়ে একা একা কি ভাবছিস? তানিয়া আনমনে বলল, একা কই, আবিরও তো আছে। রিমি বলল, পাগল হয়েছিস? আবির তো অনেক আগেই তার বন্ধুদের কাছে চলে গিয়েছে। তানিয়া বলল, ও আচ্ছা তাহলে চল। তারপর তানিয়া আর রিমি হাঁটতে হাঁটতে ক্লাসরুমের দিকে যেতে লাগলো, আর আশেপাশে ছেলে মেয়ে আবিরের নামে প্রশংসা করছে, সব শুনতে লাগলো। বলছে, যেই ছেলের সামনে কেউ উঁচু গলায় কথা বলতে পারতো না সেই ছেলেকে এমন মার, তাও একা, বলতে হবে ছেলেটার সাহস আছে। এইসব শুনে তানিয়া একটা মুচকে হাসি দিল, তারপর ক্লাসে চলে গেল। এইদিকে আমি আমার বন্ধুদের কাছে যেতেই রানা বলল, হালা তুই এটা কি করলি? মালটারে আরেকটু কম মারতে পারতি। রাফি বলল, আরে রানা কি বলছিস? আমার তো মনে হয় কমই মারছে, তোরা তো আবিরকে চিনিস। আমি বললাম, আরে ভাই যা মারছি অনেক, এতে এক মাস শালা খেতে পারি কিনা সন্দেহ। রানা বলল, কেন রে? নাইম বলল, কেন বুঝতে পারস না নাকি? রকি হালার দাঁত লড়ে গিয়েছে মনে হয় 4-5টা। আমি বললাম, আচ্ছা এইসব বাদ দে, ক্লাসে চল। এটা বলতে সবাই ক্লাসে চলে গেল। পার্কে বসে আছে দুইজন কাপল। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।